এই বলে উনি চলে যেতে নিলে রাফিদ ভাঙা কণ্ঠে বলে উঠল, আম্মু, ভালোবাসাটা তো অমর, যার কোনো মৃত্যু হয় না, মনের এক কোণে থেকেই যায়। তাহলে আমি কিভাবে? ওর কথা সম্পূর্ণ হওয়ার আগে লিমা খান ওকে থামিয়ে দিয়ে বললেন, ভুলে যাও। আজ আমি লিমা খান তোমার মা হয়ে বলছি, একদিন আসবে যেদিন তোমার মনে হবে তুমি ঠকোনি, বরং তুমি নিজের জীবনে জিতেছ, এক নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছ। তখন তোমার মনে হবে সেদিন তুমি যাও কষ্ট পেয়েছিলে, সে কষ্ট পাওয়ার তোমার কোনো প্রয়োজন ছিল না। তখন তোমার আপনা আপনি মনে হবে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উনি যা নিয়ে নেন তার দ্বিগুণ ফিরিয়ে দেন। তুমিও বউ সন্তান নিয়ে খুশি থাকবে। তখন তোমার কাছে যদি জুথিকে ফিরিয়েও দেওয়া হয়, তখন তুমি অনায়াসে বলবে, এখন আর তোমাকে আমার প্রয়োজন নেই, আমি রোদকে পেয়ে ভালো আছি। লিমা খান কথাগুলো বলে আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভিতরে চলে গেলেন। রাফিদ লিমা খানের পদচারণের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হেসে বলল, যদি শেষ জীবনে অপশন হিসেবে জুতি আসে, তাহলে আমি ওকেই বেছে নেব। এই বলে মায়ের কথা রাখতে নিজের রুমে চলে গেল। হইচই পরিবেশ, সবার মুখে আনন্দের হাসি। রনি বাড়ির গুরুজনরা সেই বউ নিয়ে আসার পরপরই কালকেই বৌভাতের আনুষ্ঠানিক আলোচনায় ব্যস্ত হয়। কেমন কি করলে ভালো হবে, সবার দাওয়াত ঠিকমতো দেওয়া হয়েছে কিনা, রান্নার লোকেরা ঠিকমতো দায়িত্ব পালন করেছে কিনা, এসব নিয়েই টুকটাক কথা ওনারা এসব কথাবার্তায় ব্যস্ত থাকলেও ছোটরা গানের তালে তাল মিলিয়ে নাচ করছে। তো কেউ কেউ আবার খাবার তুলে খাচ্ছে। আবার ইভার সমবয়সী কিংবা তার চেয়ে একটু ছোট বয়সের মেয়েরা, মানে ইভার ননদরা, সবাই ইভাকে ঘিরে ওর রুমে বসা। তাদের দাবি এখন তারা বাসর ঘরে বসবে টাকার জন্য। যতক্ষণ না রনি তাদের বাসর মানি দিচ্ছে, তারা এই ঘর থেকে যাবে না। ইভা চুপচাপ গোল হয়ে বসে সবার কাণ্ড দেখছে আর ঝিমোচ্ছে। তারা এই ছোট 19 বছরে শরীরটাই আর ক্লান্তি নিতে পারছে না। কতক্ষণ আর এভাবে বসে থাকা যায়? সেই সন্ধ্যা 7টা থেকে এখন রাত 11টা, এই টাইম এর মধ্যে বউ দেখতে মানুষ আসা যাওয়া তো লেগেই আছে। এদিকে ইভা মিষ্টি আর শরবত খেতে খেতে বিরক্ত। তার প্রায় এখন বমি আসার পালা, তবুও মনে হচ্ছে আজ এদের থেকে মিষ্টি শরবত খাওয়া থেকে ইভার কোনো রকম বিরতি নেই। ওর ক্ষণে ক্ষণে ঝিমুতে থাকার মধ্যে রনি বেচারা অনেক কষ্টে রুম অবধি এসে পৌঁছেছে। বেচারা রনি সে কখন থেকে বউয়ের কাছে আসবে বলে ট্রাই করছিল, কিন্তু কই আর আসতে পারলো। রাত তিনি 3-3টে ধাপ পেরোতে হলে তাকে প্রথম বন্ধু মহল, তাদের মধ্যে ঠাট্টার ছড়াছড়ি। রনি সে আজ বিড়ালটা ঠিকমতো মারতে পারবে তো, নাকি তারাও এসে তাকে সাহায্য করবে বিড়াল মারতে? কেউ কেউ তো ঠোঁট কামড়ে হেসে বলল। ওদের এসব গভীরত্ব কথাবার্তা রনি কোনো রূপ এড়িয়ে চলে আসতেই ওখানে থাকা সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। বেচারা রনি এক ধাপ কোনো রকম পার করে ভিতরে আসতেই মুখোমুখি হলো পরিবারের কাছে। ওকে দেখা মাত্র বড়রা ওকে ডেকে আনুষ্ঠানিক কথাবার্তা বলল কিছুক্ষণ। রনি না চাইতেও বেশ সময় ওনাদের সাথে কথা শেষ করে রুমের দিকে অগ্রসর হতে রুমের বাহিরে তার ভাইদের সাক্ষাৎ পেল। ওদের এভাবে রুমের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে মনে মনে আওড়ালো, ওরা তো বাহির বোম আতশবাজি ফুটাচ্ছিল, তাহলে এখানে এলো কেন? ওর এসব ভাবার মধ্যে রকি সীমান্ত একসাথে বলে উঠল। মিটিমিটি হেসে ওরা এই কথা বলতে বলতে রনি বিরক্ত নিঃশ্বাস ত্যাগ করে বলল, তোদের লজ্জা নাই? বড় ভাইয়ের কাছে এসবের জন্য টাকা চাইতে এসেছিস? রনির কথায় রকিদের সাফ সাফ উত্তর। রনি আর কথা বাড়ালো না, সোজা ওদের ডিমান্ড জানতে চেয়ে বলল। কত? রনি কত বলতে রকি ওর পাশে তাকিয়ে 4জন দেখে বলল। ওরা কথাটা বলতে রনি টাকা গুনে ওদের হাতে দিয়ে ওরা হেসে উঠে বলল। এই বলে আফসোস করে একে অপরের দিকে তাকিয়ে রনিকে রুমের ভিতর ঢুকতে দিয়ে ওরা চলে যায়। বেচারা রনি ওরা চলে যেতে ঝামেলামুক্ত নিঃশ্বাস ফেলে রুমের ভিতরে আসতেই বোনদের রাজ্য দেখে মনে মনে চরম বিরক্তি প্রকাশ করলো। 3-3টা ধাপ পেরোলো, তবুও বউয়ের নাগাল পেল না। রনি তার বোনদের হাবভাব দেখে বুঝতে পারলো এরাও বাসর মানির জন্য এসেছে, তাই আর না পেঁচিয়ে ডাইরেক্ট বলল। রুমে এসেই রনি কথা বলাতে ওরা নড়েচড়ে বসে বলল, যেহেতু বুঝতে পেরেছো আমরা তোমার রুমে কেন আছি, তাহলে বেশি না 10,000 দাও, আমরা চলে যাচ্ছি। ওরা কথাটা বলতে রনি পরিশিষ্ট থাকা 12,000 ওদের হাতে ধরিয়ে দিতেই ওরা টাকার দিক তাকিয়ে বোকা বনে গেল। ওদের চাওয়া মোতাবেক বাড়তি দেওয়াতে ফিসফিস করে একে অপরকে বলল,
20,000 বললে ভালো হতো। ওই যে কথায় আছে না, যত পাই তত চাই। ওরাও ঠিক তেমন। ওরা এইসব ভেবে আরও কোনোরূপ কথা না বাড়িয়ে রুম ত্যাগ করতেই রনি ঠাস করে দরজাটা লাগিয়ে হাঁপ ছেড়ে বেঁচে আল্লাহর কাছে শুক্রিয়া জানালো। অতপর সব কিছু মাথা থেকে বের করে ঘুরে ইভার দিকে তাকিয়ে মুচকি হেসে বিছানার কাছে এগিয়ে এসে আসতেই ইভার কাছে এসে মুগ্ধ দৃষ্টিতে ইভার দিকে তাকাতেই রনির এমন তাকানোতে ইভার সাথে সাথে লজ্জায় মুখখানা ছোট করে নিচে তাকাতেই রনি আরেকটু ঝুঁকে ইভাকে দেখতেই ইভা লজ্জায় রনির গালটা ওর ডান হাত দ্বারা সরিয়ে দিল। এভাবে নিচের দিকে তাকানো অবস্থাতেই ইভাকে এমন লজ্জা পেতে দেখে রনি ওকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য ওর কানের কাছে এগিয়ে ইভার কানে নাক ঘষে ফিসফিস করে বলল, তোদের কত চাই? ও বেবি জান, আপনি তো পুরো টমেটো। আপনাকে এভাবে বিভোর করবেন জানলে ইস, আরো আগে আপনার খোঁজ লাগিয়ে নিতাম। এভাবে কেন নেশা ধরালেন এ রাতে? আমি যদি আদর করতে শুরু করি, কন্ট্রোল করতে পারবেন তো আমাকে নিজের সাথে সহ্য করতে? রনি এতোর কথায় ইভা নাক দিয়ে শ্বাস করতে না পেরে মুখ দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে কোনো রকম তুতলিয়ে বলল, দেখুন, আপনার এক ভাবি কিছু জিনিস দিয়ে সেটা দিয়ে বাসর রাতে নিয়ম মানতে বলেছে। আপনি যদি সেগুলো ইভার আর বলা হলো না। তার আগেই রনি ওকে টেনে বুকের মধ্যে নিয়ে ওর মাথায় চুমু খেয়ে বলল, আমার রুমে জ্যোৎস্নার আলো দেওয়ার জন্য এই চাঁদ যদি সর্বক্ষণ আমার রুম জোরে বিচরণ করে, তাহলে আমি অনায়াসে সকল নিয়ম মানতে রাজি। এবার বলে ফেলুন তো বেবি জান, আপনাকে একটু ভালোবাসতে হলে কি কি নিয়ম পালন করতে হবে? শেষ কথাগুলো ওর মুখের দিকে ঝুঁকে। রনির পরপর এমন কথায় ইভা মুখ চুলকাতে রনির বুকের মাঝে একটু চেপে যেতেই রনি ওকে নিজের সাথে আর একটু চেপে ধরতেই ইভা বলল, দুজন নাকি দুজনের মুখের পান খেতে হবে, আয়নায় নাকি মুখ দেখতে হবে। সবশেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ওরা একে একে দুজন সব নিয়ম শেষ করে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করে রনি ইভাকে নিয়ে বিছানায় বসাতে ওর পাঞ্জাবির পকেট থেকে একটা বক্স বের করে সেটা খুলে ছোট হীরের চিকচিক করা প্যান্ডেন্ট সহ স্বর্ণের চেইন পরিয়ে দিল। অতপর ধীরে ধীরে দুজন হারালো এক গভীর ভালোবাসায়, যে ভালোবাসা অতুলনীয়, যা দুটো দেহের মনের শেষ হবার নয়, যা একবার পাইলে বারবার চাইতে মন চায়। কারণ এ মিলন আল্লাহ তাআলা স্বয়ং নিজে পছন্দ করেন। আজ আল্লাহকে সাক্ষী রেখে দুটো দেহ পরিপূর্ণভাবে এক হলো। তখন রাফিদ মায়ের কথায় রুমে আসতেই দেখে রোদ এলোমেলো অবস্থায় শুয়ে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে। যদিও রাফিদ রুমে আসায় ঠাস করে রুমের দরজা লাগানোর শব্দ পেয়ে রোদের ঘুম ভেঙে যায়। ততক্ষণে রোদ ধরফরিয়ে উঠে দরজার দিকে তাকাতেই রাফিদের চেহারা কেমন দাঁতে দাঁত চেপে গম্ভীর করানো দেখে আস্তে আস্তে করে রাফিদের থেকে চোখ সরিয়ে শাড়িটা ঠিক করে বিছানায় থেকে নামতে নামতে বলল, আসলে আপনি আসছিলেন না তো, তাই বসে থাকতে থাকতে চোখটা লেগে আসছিল। তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনার বউ বলে সমস্যা হবে না। আপনি চাইলে এক্ষুনি আমি আমার রুমে যেতে পারি। রোদ কথাগুলো বলতে রাফিদের কোনো রকম সারা শব্দ না পেয়ে রুমের দরজা পর্যন্ত আসতেই রাফিদ ওর দুবাহু শক্ত করে চেপে ধরে দেওয়ালের সাথে মিশিয়ে চোখ গরম করে হালকা চেঁচিয়ে বলল, বিয়ের পিড়িতে বসে বিয়ে করে সবগুলো নাটক করা আমার সাথে? তোদের নাটকের পাত্র আমি, হ্যাঁ? রাফিদের তোর আচরণে রোদ মাথাটা নিচের দিকে করে আস্তে করে বলল, ব্যথা লাগছে তো আর ব্যথা লাগছে তো আমার কেন এভাবে চেপে ধরছেন? রাফিদ রোদের তোতলানো কথায় তেতে উঠে বলল, লাগে লাগুক তোর ব্যথা। আমি কি বিয়ে করার আগে মনে ছিল না এখন আমার রুম থেকে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে আমার মায়ের থেকে ক্রেডিট নিবি, তাই না? সেটা আমি মানবো, এটা তোর মনে হয়? বিয়ে যখন করছিস তখন আমার সাথে এই রুমেই থাকতে হবে তোকে, আর তুই থাকতে বাধ্য। আর যদি অবাধ্য হওয়ার চেষ্টা করিস, তুই এক থাপ্পড় মেয়ে অজ্ঞান করে রেখে দেবো। মনে রাখিস, আমি কিন্তু ভালো মানুষ না। এই বলে ওকে দেওয়ালের থেকে ঘুরিয়ে সজোরে বিছানার পর ধাক্কা মেরে ফেলে দিতেই রোদ ব্যথায় মৃদু আওয়াজ করে বলল, আহ! শান্তশিষ্ট রাফিদের এমন বাজে আচরণ দেখে রোদ ফুপিয়ে কেঁদে উঠতেই রাফিদ হাত দুটো মুষ্টিবদ্ধ করে বলল, আমার সামনে একদম ন্যাকামি কান্না করবি না। স্বামী বলে যে তোকে আদর দিব
যত্ন করে খাওয়াবো, তোর সকল ইচ্ছাকে সম্মান করে মেনে নেবো, বছর শেষে বাচ্চা দেবো, এমন ভালো মানুষ কিন্তু আমি নই। বিয়ে করেছিস না আমাকে, স্বামীর ভালোবাসা ছাড়াই আজীবন থাকতে হবে তোকে। আর তুই থাকতে না চাইলে তোকে আমি বন্দি করে রাখবো। তখন স্বামীর ভালোবাসা না পাওয়ার কতটা যন্ত্রণা, কষ্ট বুঝতে পারবি। উক্ত কথাগুলো বলে গায়ের কোটটা টেনে খুলে রোদের গায়ে ফিক্কা মেরে হনহন করে রুমের বারান্দায় চলে যায়। রাফিদ ইচ্ছে করে আর রুমের মধ্যে থাকেনি, কারণ কাউকে এত করে চেয়েও না পাওয়ার বেদনা। সে জায়গায় অন্য কেউ দৃশ্যটা কল্পনা করতেও রাফিদের শরীর জ্বলছে। মন তো চাচ্ছে রোদ নামের মেয়েটাকে তুলে আছাড় মারতে। আদৌ কি একদিনের জন্য রোদকে মানতে পারবে জুথির জায়গায়, নাকি অন্য কারো জায়গা রোদ দখল করেছে বলে রোজ ব্যথায় অত্যাচারে ব্যাহত হবে? হ্যাঁ হ্যাঁ, উঠতে বসতে ওকে আমি। এসব ভেবে রাফিদ নিজ হাতে দুটো আবারও মুষ্টিবদ্ধ করে নিয়ে চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে রুমে এসে রোদকে না দেখেই শুয়ে পড়ল। রোদ রাফিদের এমন ভিন্ন রূপ দেখে ভয়ে আসতে রাফিদের শরীর থেকে অনেকটা দূরত্ব রেখে শুয়ে পড়ল। বলা তো আর যায় না শরীরে শরীর লেগেছে বলে দুটো চড়না মেরে দেয়। এসব ভেবে দুজনেই একটা সময় ঘুমের রাজ্যে তলিয়ে যায়। সময় তো কাটছে সময়ের মতো। এই তো মিনিটের পর মিনিট, ঘন্টার পর পার হয়ে 24 ঘন্টা পেরিয়ে যেতে জ্যোতির জ্ঞান তখনও না ফিরতে আরিশকে নিথর দেহে পড়ে থাকতে দেখে শূন্য চোখে তাকিয়েছিল। তার বউ তার কখন জ্ঞান ফিরবে, কখন তাকে একটু আদর দিবে, কোথায় কোথায় ব্যথা দিয়েছে নিজ হাতে ছুঁয়ে ব্যথা কমিয়ে দিবে, এই আশায় আরিশের পরপর এসব ভাবার মধ্যে কেটে গেছে আরও 2 ঘন্টা। তখনও জ্যোতি একইভাবে শুয়ে আছে দেখে আরিশা নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। হাত দুটো মুষ্টি বন্ধ করে নিথর দেহে পড়ে থাকা জ্যোতির 2 বাহুতে হাত রেখে চিবিয়ে চিবিয়ে বলল, বউ এখন তো ওঠ, আর কত এইভাবে যন্ত্রণা দিবি? আমার বুকে ব্যথা করছে তো, ওঠ না বউ। হ্যাঁ বউ, বউ রে, চোখটা খুল না আমার কলিজা। আরিশের এলোপাথারি অনেক কথায় জ্যোতির কোনো রেসপন্স না পেয়ে আরিশুর থেকে সরে হাতের কাছে রাখা কাচের জগটা উঠিয়ে মেঝেতে আছাড় মেরে মাথার চুল 2 হাতে দুপাশের থেকে খামচে চেঁচিয়ে বলল, হাফ ফুটের বাচ্চা, আমার অবাধ্য হোস? তখন থেকে চোখ খুলতে বলছি, চোখ খুলছিস না। ছ্যা, আরিশ খানের বউ এতটা দুর্বল হবে জানলে আগে কলিকাতার হারবার খাইয়ে নিতাম। তাতে যদি এভাবে মরার মতো করে পড়ে না থাকতি। এই বলে জ্যোতিকে জাগাবে বলে ওর কাছে তেড়ে এসে ওকে টেনে তুলতে নিলে কিছু একটা মনে করে ওকে ছেড়ে বাঁকা হেসে হাত দুটো পুনরায় মুষ্টিবদ্ধ করে দাঁত চেপে রাগে গজগজ করতে করতে ছুটল ডক্টর আহিমের উদ্দেশ্যে। গন্তব্য তার বউ কেন 24 ঘন্টা পর চোখ খুলল না। কোন বালের ডক্টরই করে গেল ডক্টর আহিল। আজ এর শেষ দেখে ছাড়বে ও। থমথমে পরিস্থিতিতে কারো মুখে কোনো কথা নেই, আছে শুধু সবার মুখে আতঙ্কের ছাপ। কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত ডারপিলিং ইকো হসপিটাল স্বাভাবিক অবস্থায় মানুষ চলাফেরা করছিল, কিন্তু এই মুহূর্তে হসপিটালের মানুষ মনে হয় দোতলা ডক্টর আহিলের রুমে চারপাশে জুড়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে। কারণ আরিশ তখন বাসা থেকে এমনভাবে বেরিয়ে আসছিল, খানমহলের মানুষ আরিশের মূর্তিমা বুঝতে না পারলেও আয়ান ঠিকই ধরতে পেরেছিল আরিশ নিশ্চিত কাউকে মারতে যাচ্ছে। তাই আরিশের পিছন পিছন এসে ওকে থামাতে না পেরে বাইক নিয়ে ওর পিছু যায়। তবে আরিশ এতটাই ফুল স্পিডে বাইক রাইড করে আসছিল যার দরুন আয়ান অনেকটা পিছিয়ে যায়। আরিশ হসপিটালের সামনে এসে বাইক পার্কিং করে কারো দিকে না তাকিয়ে সোজা ডক্টর আহিলের কেবিনে এসে ওনাকে কিছু বুঝতে না দিয়ে ওনার কলার চেপে চেঁচিয়ে বলল, তুই ডক্টরি করে এসেছ যে 24 ঘন্টা পরেও আমার বউ চোখ খুলছে না? আজ আমি তোর ডক্টরি বের করছি। তোকেও আজ বউয়ের মতো অবস্থা করব। কারণ জানিস তো, আরিশ খানের বউ নেই তো কেউ নেই। আলিশের কথাটা শেষ করতেই ডক্টর আহিলের নাকে মুখে একের পর এক পাঞ্চ মারতে আহিলের নাক ফেটে ঝরঝর করে রক্তের সাথে ঠোঁট কেটে রক্ত ঝরতে শুরু করলো। এক সময় আহিল মার খেতে খেতে হাঁ করে মুখ দিয়ে শ্বাস নিতে আয়ান দৌড়ে এসে আরিশকে টেনে ওনার থেকে সরিয়ে চোখ গরম করে ওখানে থাকা সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আপনারা এখানে তামাশা দেখছেন একটা মানুষ রক্তাক্ত হচ্ছে, না থামিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আয়ানের এমন কথায় একজন হালকা সাহস করে বলেই ফেলল,
ওনাদের এমন কথায় আয়ান নিঃশ্বাস ত্যাগ করে, কারণ ওরা মিথ্যে বলেনি। এরা কেউ ওকে থামাতে এলে সে সময় ওনাদের ও ডক্টর আহিলের মতো অবস্থা হতো। তাই আবারও নিঃশ্বাস ফেলে ঘুরে আরিশের দিকে ঘুরে ওকে থামানোর জন্য কিছু বলতে যাবে, তার আগেই আরিশ আশেপাশে তাকিয়ে ডক্টর আহিলের বসার চেয়ার টেবিলের ওপর পানি ভর্তি চার্চের একটা বোতল দেখে সেটা হাতে নিয়ে তেড়ে এসে আহিলের মাথায় বাড়ি মারতেই উনি সাথে সাথে চিৎকার করে ওঠেন। ওনার মাথার এক সাইডে ফেটে গিয়ে মুষলধারে রক্ত ঝর্ণা বইতে লাগলো। ডক্টর আহিল আর সজ্ঞানে থাকতে পারল না। ঝিমিয়ে আসতে করে মেঝেতে লুটিয়ে পড়তে আয়ান কোনো রকম আরিশকে টেনে ওনার থেকে এক পাশ আনতে আরিশ আহিলের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এটাও আমার বউয়ের মতো অজ্ঞান হয়ে গেল। এটাকেও মারার আগে হারবাল খাওয়ানো উচিত ছিল। আয়ান আরিশের এমন কথায় ওকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, ভাই আমার শান্ত হও। কি হয়েছে তোমার? এবেও ওনাকে শুধু শুধু মারছো কেন তুমি? মারবো না? এই ডাক্তার বলে 24 ঘন্টায় নাকি আমার বউয়ের জ্ঞান ফিরবে। সেখানে এখন 26 ঘন্টা পার হয়ে 27 ঘন্টা শেষ হতে চলছে, আমার বউ এখনো চোখ খুলছে না। তাহলে বল, এই ডক্টর সেখানে একে আমি ছেড়ে দেব? ওকে তো আমি আজ জানে শেষ করব, যাতে এই ডক্টর কারোর সাথে যেন আর ডাক্তারি না করতে পারে। খানমহলে সবাই বসে সন্ধ্যায় টুকটাক কথাবার্তা বলছিলেন। তখন আরিশ বেরিয়ে যেতে ওনারা তেমন দেখেও বিষয়টা দেখেননি। তার পর মুহূর্তেই হসপিটাল থেকে কল পেয়ে ওনারা তোড়জোড় করে 4 ভাই একসাথে ছুটে হসপিটালে আসেন। তাড়াহুড়ো 4 ভাই হসপিটালে এসে এমন ঘটনার দৃশ্য দেখে ওনারা বাকরুদ্ধ হয়ে শুধু ড্যাব ড্যাব করে আরিশের দিকে তাকিয়েছিল। এই ছেলেকে ওনারা দুপুরে খান বংশের বড় ছেলে হিসেবে উপাধি দিল, তার প্রতি কৃতজ্ঞ ছিল, তার প্রতিটা কাজে। কিন্তু রাত পোহাতে না পোহাতেই তার বেপরোয়া স্বভাব আবারও জাগ্রত হবে কে জানতো। তাহলে হয়তো দুপুরে তাদের দেওয়া বংশের একমাত্র বুদ্ধিমত্তা হিসেবে উপাধি দিত না। তবে এই মুহূর্তে ওনারা আরিশকে কিছু বলতেও পারছেন না। ওনারা কি আর বলবে? আরিশ নিজ কুকর্ম করে বউকে অজ্ঞান করে রেখে এখন এসে ডাক্তারের মাথা ফাটালো। এ নিয়ে যদি ওনারা কিছু বলতে যায় তাহলে ওনাদের ছেলের ডাইরেক্ট উত্তর আসবে, তোমাদের ছোট ভাইকে সুস্থ অবস্থায় ফিরিয়ে এনেছি, তখন তো ঠিকই বলেছিলে আমি যা করি ঠিক করি। তাহলে এখন আমার বউকে ডাক্তার ফিরিয়ে আনতে পারলো না, তাই শাস্তি দিয়েছে। এখন আমার স্বভাব বেপরোয়া। ওনারা এসব চিন্তা করে সেদিন চুপচাপ শুধু ছিলেন। আর নয়তো দিনটা যদি ভাইকে ফিরিয়ে আনার আগে হতো তাহলে নির্ঘাত আর সাফওয়ান খান দুটো চড় আরিশের গালে লাগিয়ে দিত। তবে আর কি করার, ছেলের উন্মাদনা বেপরোয়া স্বভাব নীরবে সহ্য করে ওকে আয়ানের সাথে বাড়ি ফেরত পাঠাই। ডক্টর আহিলের যাবতীয় খরচ চিকিৎসা ওনারা করিয়ে তারপর বাড়ি ফিরেন। আর সেদিন বাড়ি ফিরে নিজের রুমে থেকে নিচে পর্যন্ত নামেনি, সর্বক্ষণ শূন্য চোখে তাকিয়েছিল নিষ্প্রিয়সীর ফ্যাকাশে মুখের দিকে। এভাবে কেটে গেছে পরপর 2 দিন। যথি তখন ও জ্ঞানে না আসতে আরিশ বিষণ্ণ মনে উঠে রুমের বারান্দায় চলে যায় স্বচ্ছ নীল আকাশকে দেখার জন্য। আরিশ বারান্দায় গেছে বেশ সময় পার হতেও রুমে আসেনি। সে শুধু এক দৃষ্টিতে বারান্দার দোলনাটার উপর বসে আকাশের দিকে তাকিয়েছিল। এভাবে সময় পার হয়ে 1 ঘন্টার মতো কেটে যেতেই উঠে দাঁড়িয়ে রুমের ভিতরে আসার জন্য। তারপরের ঘটনা তো আপনারা জানেনই, তাই বর্তমানে ফিরছি। ফারিজুথিকে এই 3 দিনের কথা একে একে ছোট ছোট করে টুকটাকভাবে বলল। আরিশকে চিলেকোঠার ঘরে পাঠানোর পরে ওরা ইভার বিয়ের দিনে দুপুরে এই খবর পেয়েছিল। ইভা আপুর বিয়েতে ও তেমন সাজেনি, আপুর সাথে পর্যন্ত যায়নি, মনি আর মাইশাকে পাঠিয়েছিল। রাদিফ ভাইয়ের সাথে রোদাপুর বিয়ে হয়েছে ইভাপুর বিয়ের দিনই। আর সেদিনই আরিশ ভাই জুথির আব্বুকে নিয়ে এসে সবাইকে চমকে দিয়েছিল। আর সবশেষে ডক্টর বলে গিয়েছিল তোর নাকি 24 ঘন্টা পর জ্ঞান ফিরবে। সেই জায়গায় তোর 3 দিন জ্ঞান না আসাতে আরিশ ভাই ডাক্তারের মাথা ফাটিয়েছিল। অতঃপর তোর জ্ঞান আসলো। ফারি মোটামুটি সব খুলে বলায় জুথির মাথায় শুধু একটা কথাই আটকালো, ওর বাবা ফিরে এসেছে, ওর বাবা মরে যায়নি। তাই চোখ দুটো বারবার পলক ফেলতে ফেলতে ফারিকে ওর ডান হাত দ্বারা কোনো রকম সামনে থেকে সরিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার আব্বু উনি বেঁচে আছেন?
বলে চোখ থেকে পানি ফেলতে ফেলতে দৌড়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে মায়ের রুমে এসে দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে এক পাশ ফিরে ওর বাবা ঘুমানো অবস্থায় আছে। এটা দেখে কোনো রকম বলল, আব্বু। ইউনুস খান দরজা খোলার শব্দ পেয়ে ওনার ঘুম হালকা হয়ে যায়। তার উপর কাপা কণ্ঠে আব্বু ডাকটা শুনে দ্রুত বিছানা থেকে উঠে বসে। দরজার দিকে তাকাতেই দেখে তার অতি আদরের কলিজা পাখিটা দরজায় দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করছে। এটা দেখে উনি হাতের ইশারায় ওকে কাছে ডাকতেই যুথি এতটা দৌড়ে নিচে আসার জন্য বেশ হাঁপিয়ে গেছে। এমনিতেই তার শরীর প্রচণ্ড দুর্বল, হাতের বাহুতে ব্যথা, তবুও সেদিকে তোয়াক্কা না করে বাবার ডাকে ছুটে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার আব্বু, তুমি আমাদের রেখে কোথায় ছিলে? জানো কত কষ্ট হতো আমার তোমার জন্য, কত মিস করতাম আব্বু ডাকটা। কেন এলে না এতদিন? খুব কান্না পাচ্ছি কিন্তু আমার। ইউনুস খান মেয়ের ফোপানো কথায় ওর মাথায় চুমুক খেয়ে বললেন, আমি এখন অনেক কান্না করব তোমার বুকে মাথা রেখে। আর তুমি সেই আগের মতো বলবে, কাঁদলে কিন্তু চকলেট দেব না, আরিশের কাছে দিয়ে আসবো, ঠিক আছে? ওর এমন কথায় ইউনুস খান মাথায় দুপাশে দুলিয়ে মুচকি হাসলেন। তার মেয়েটা এখনও সেই একই রয়ে গেছে, শুধু বদলে গেছে সময়। এসব ভেবে আবারও ওর মাথায় চুমু খেয়ে বললেন। উনি এই কথা বলতে যুথি ফোপাতে ফোপাতে কোনো রকম কান্নাটা থামাতে ওনার বুক থেকে মুখ উঠিয়ে বলল, এই তো দেখো আর কাঁদছি না, তবুও তুমি আমাদের রেখে যেও না। মেয়ের এমন কথায় মুচকি হেসে ওর দুগালে চুমু দিয়ে বললেন, সত্যি তো? যুথি বাবার বুকে বেশ কিছুক্ষণ মাথা রেখে কান্না করার ক্লান্তিটা দূর করে আস্তে করে উঠে বসতেই ইউনুস খান বললেন। যুথি ওনার কথায় মাথা দুপাশে ঘুরালো, যার মানে সে এখনও ভাত খায়নি। যুথি না শব্দে মাথা নাড়ানো দেখে উনি হালকা চাপা স্বরে বললেন। যুথি বাবার কথায় মাথাটা নিচে করে আস্তে বলল, আচ্ছা। এই বলে ওনার থেকে বিদায় নিয়ে খাবার টেবিলে আসে। যুথিকে খাবার খেতে টেবিলে আসতে দেখে সানজিদা খান বললেন, মৌ, তোমার খাবার ফারিকে দিয়ে রুমে পাঠিয়েছি। যুথি ওনার কথায় আর টেবিলের কাছে দাঁড়ালো না। সিঁড়ি বেয়ে পুনরায় নিজের রুমে যাবে বলে সিঁড়িগুলো পার করে করিডোরে আসতেই রোদকে পার্পল কালারের সিল্কে শাড়ি পরে ওর পাশে থেকে চলে যেতে দেখে রোদের শাড়ির আঁচলটা খামচে ধরে চোখ মুখ ছোট করে বলল, রোদাপু। চলতি পথে বাধা পেয়ে পাশাপাশি অসহ্য কারো কণ্ঠ পেয়ে রোদ বিরক্তিতে ভ্রুকুচকে পিছন ঘুরে বলল, সমস্যা কি? এভাবে আঁচল টেনে ধরছেন কেন? রোদের এমন ঝাঁঝানো কণ্ঠ পেয়ে যুথি মাথাটা নিচু করে আস্তে করে বলল, তোমাকে কিছু বলবো বলে। যুথির এমন দৃঢ় কথায় রোদ যুথির ধরে রাখা আঁচলটা ছো মেরে নিজের কাছে টেনে চোখ রাঙিয়ে দাঁতের দাঁত চেপে বলল, তোর এই ন্যাকামি গিয়ে আরিসের সামনে করিস, আমার সামনে তো এই ন্যাকামি করবি না, নয়তো। ওর কথা শেষ হওয়ার আগেই যুথি আগের ন্যায় স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে তোমার নতুন জীবনের শুভেচ্ছা জানাবো। যুথি কথাটা সম্পূর্ণ শেষ করতে পারল না। তার আগেই রোদ বাজখাই কণ্ঠে এর মতো করে এসে যুথির দুই বাহু স্বশক্তি দিয়ে চেপে ধরে ওকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, শুভেচ্ছা শুভেচ্ছা মারাও? আমাকে কি মনে হয় আমি একটা কাঠের পুতুল? আমার হৃদয় নেই? আমার মন কাউকে চাইতে পারে না? এই হৃদয়ে সুপ্ত বাসনা থাকতে পারে না? কেন হলো আমার সাথে এমনটা? রোদ এতটুকু বলে থেমে যেতে যুথি রোদের ধরে রাখা দুবাহুর ব্যথায় চোখ থেকে ঝরঝর করে পানি ফেলতে লাগলো। তার শরীরে মায়ের ব্যথাগুলো এখনো আছে, তার ওপর সেই জায়গায় রোদ শক্ত করে চেপে আছে। যুথি কিছু বলল না, তবে চোখ বন্ধ করে চোখের পানি ফেলতে রোদ সেদিকে তাকিয়ে রাগে শূন্য হয়ে ঘন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবারও বলল, কেন এমনটা হয়েছে আমার সাথে জানিস? এটা শুধু তোর জন্য হয়েছে। চাইলাম আরিশকে, পেলাম না তোর জন্য। ভাগ্যকে মেনে নিয়েছিলাম, কারণ কি জানিস তো, আরিশ তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবেসে বলে, তাই মোহ ভেবে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। তবে সত্যি এটা মোহই ছিল, তাই ভুলতে পেরেছিলাম। কিন্তু ফ্যামিলি, মা বাবা এমন একজনের সাথে আমাকে বিয়ে দিল, সেও কি না তোকেই ভালোবাসে। কেন রে? আমার কি কোনো কিছুতেই কমতি আছে? দেখ না, তাহলে কেন আমার সাথেই বারবার এমনটা হয় বল?
জ্যোতি রোদের পরপর এমন কথায় মাথাটা নিচু করে চোখের পানি ফেলতেই কিছু বলল না। কি বলবে সে? রোদ যে তার কথাই ও তাকে শুভেচ্ছা জানানোর জন্য এভাবে কষ্ট পাবে বুঝতে পারল না। কখনো সে তাকে সামান্য কথাটুকু বলতে পার। জ্যোতি কোনো রকম কথা না বলে মাথা নিচু করে আছে দেখে রোদ নাক ফুলিয়ে জেদ দেখিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে জ্যোতি হঠাৎ এমন ধাক্কায় ব্যালেন্স হারিয়ে দুপা পিছিয়ে পড়ে যেতে নিলে মৃদু শব্দে আওয়াজ করে বলল, আহ! কিছু সময় অতিবাহিত হতে জ্যোতির শরীরে পড়ে যাওয়ার কোনো তোর ব্যথা না পেয়ে খিচে রাখা দুটো চোখ পিটপিট করে খুলতে অনুভব করলো কেউ তার পিছন থেকে হাত দুটো বুকের একটু নিচে বরাবর শক্ত করে ধরে আছে, যার দরুন সে এখনো পর্যন্ত সেভ আছে। এটা মনে হতে জ্যোতি মাথাটা উঁচু করে দেখতেই কানে ভেসে এলো চেনা পুরুষালী গম্ভীর কণ্ঠে বলা কিছু কথা। তোকে আগেও বলা হয়েছে, এখনো বলছি, মৌ তোর বয়সে ছোট হতে পারে সম্পর্কে না, তাহলে ওর সাথে মিসবিহেভ করার সাহস হয় কি করে তোর? নেক্সট টাইম ফের আমার চোখে যদি এমন কোনো ঘটনা পড়ে তো সেদিন আমি তোকে ছেড়ে দিব না, কারণ ওকে ছোট করা কিংবা আঘাত দেওয়ার রাইট আমি কাউকে দেইনি। কথাগুলো বলার সময় মনে হচ্ছিল আরিশের চোখ থেকে আগুন বের হবে। আরিশের এমন চাহনি দেখে রোদ মাথাটা নিচু করে আস্তে বলল, সরি, মাথা ঠিক ছিল না। এই বলে আস্তে ওদের পাশ কাটিয়ে যেতে নিলে আরিশ মাথাটা ঝাঁকি মেরে রাগটাকে কমিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল। রোদ, রোদ যেতে নিয়েও আরিশের ডাক শুনে পিছন ঘুরে বলল, হুম। যেটা চলে গেছে সেটা নিয়ে পড়ে থাকিস না, যেটা বর্তমানে পেয়েছিস সেটাকে নিজের মতো করে সময় থাকতে গুছিয়ে রে, কারণ সেটা এখন তোর। তাহলে দেখবি তুই ঠুনকো নয়, তুই অপরূপা। আরিশের কথায় রোদ কি বুঝলো কে জানে, তবে উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানাতে আরিশ ওর মাথায় হাত বুলিয়ে আবারও বলল, আমি জানি তুই চেষ্টা করলে পারবি রোদ। হালকা হাসার চেষ্টা করে রোদ আরিশের কথাই অনুশোচনা বোধ করে চোখ মুখ ছোট করে বলল, আমি সরি জ্যোতির সাথে মিসবিহেভ করার জন্য। আসলে আমি তোমার মতো করে ভেবে দেখিনি, তাই ওকে দেখলাম রাগ লাগতো। আমাকে তুমি ক্ষমা করে দিও আরিশ ভাই। রোদের কথায় আরিশ কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকতে রোদ আর কোনো কথা না বাড়িয়ে সেও সিঁড়ি বেয়ে নিচে বসার রুমে চলে আসতে আরিশ কিছু বলবে তার আগেই জ্যোতি ওকে ঠেলে নিজের থেকে সরিয়ে হালকা জেদ দেখিয়ে বলল, ছুবেন না আপনি আমাকে, অসহ্য লাগে আপনার ছোঁয়া। মৌ, আমার মাথা গরম করাবি না। কিসের মৌ? হ্যাঁ, আঘাত করার সময় মনে থাকে না আমি আপনার মৌ হই? মৌ, গলা উঁচিয়ে কথা বলা আমার মোটেও পছন্দ না। তোকে সাবধান করছি, ফের এমন সাহস দেখালে। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগে জ্যোতি আবারও একইভাবে চেঁচিয়ে বলল। জ্যোতি দিকশূন্য হয়ে কথাগুলো আনমনেই বলে ফেলল। ও স্মরণে আনলো না ও বাঘের সামনে খাবার ধরে সেটা ছিনিয়ে আনার মন্ত্র করলো, তাহলে হয়তো এভাবে কথাগুলো বলতো না বলে হিচকি দিয়ে কান্না করে ডান হাতে বাম হাত দ্বারা চোখের পানি ঘষে মুছে ঘুরে রুমের দিকে যেতে নেবে, এমন সময় আরিশোকে টেনে কোলে তুলে নিজের রুমে নিয়ে যেতে নিলে জ্যোতি ওর কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য পা দুটো ছটফট করে দু হাত দ্বারা আরিশের বুকে ঠেলে সরাতে চেয়ে বলল, নামান বলছি, যাব না আমি আপনার সাথে। এই বলে ওর ছটফট করার মধ্যে আরিশোকে ওর রুমে এনে সজোরে বিছানার পর ফিক্কা মেরে দরজার কাছে এগিয়ে গিয়ে দরজাটা লক করে পুনরায় জ্যোতির কাছে এসে ওর ডান পা ধরে টেনে কাছে এনে ওর মুখের কাছে ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলল, আবারও বলছি, আমাকে রাগাস না, নয়তো বিষয়টা তোর জন্য ভালো হবে না। বলে ওর থেকে সরে আসতে নিলে জ্যোতি তখনও কোনো কিছু স্মরণে না এনে ফুপে কাঁদতে কাঁদতে বলল, থাকবো না আমি আপনার সাথে, করবো না আমি আপনার সংসার, স্বামী বলে যা ইচ্ছে তাই করবেন। জ্যোতির পরপর এমন কথায় আরিশ নিজেকে আর স্বাভাবিক রাখতে চেয়েও পারল না। তেড়ে এসে ওর চুলের মুঠি শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলল, আমি তোর স্বামী হই এটা তোকে কে বললো? জ্যোতি আরিশের চেপে রাখা চুলের মুঠি ছাড়াতে চেয়ে ফুপিয়ে বলল, আমার শাশুড়ি বলেছে, আপনার আম্মু। ও, তাহলে তো তুই জেনেই গেছিস আমি তোর কি হই। জানিস তো একটা মেয়ের বিয়ের পর তার উপর তার নিজের থেকেও স্বামীর অধিকার বেশি থাকে। জ্যোতি আরিশের থেকে নিজের চুল ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় পুনরায় বলল, সে আপনি আমার যাই হন, কোনো অধিকার নেই আপনার আমার উপর। আমার অধিকারের প্রয়োজন নেই, আমার যেটা চাই সেটা আমার চাইই চাই।
এই বলে জ্যোতির চুলগুলো ছেড়ে ওর ঠোঁটের দিকে অগ্রসর হতে নিলে জ্যোতি ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে যেতে আবারও চেঁচিয়ে বলল, বলেছি না থাকবো না আপনার সাথে, করবো না তো আপনার সংসার, আমি এখনই চলে যা। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগেই আরিশ সজোরে ওর ডান গাল বরাবর ঠাটিয়ে দাবাং মার্কা বসিয়ে দিল। আরিশের হাতে এমন দাবাং মার্কা থাপ্পড় খেয়ে জ্যোতি বদশূন্য হয়ে জোরে জোরে কান্না করতে করতে বলল, আবারও মেরেছেন না, এখন তো থাকবোই না আপনার সাথে, এক্ষুনি চলে যা। এবারও আগের ন্যায় শক্ত হাতে থাপ্পড় খেয়ে দমে না গিয়ে বলল, অসভ্য বালের স্বামী আমার, থাকবো না আপনার সাথে। পরপর এ গালে ও গালে তিনটে শক্তপোক্ত হাতের থাপ্পড় খেয়ে জ্যোতির হাতের কাছাকাছি বালিশটা অপর পাশে ভিক্ষা মেরে ফুপিয়ে বলল, আমি বড় আম্মুকে সব বলে দিব, তারপরও থাকবো না আপনার সাথে, করবো না তো আপনার এবারও থাপ্পড় খেতে জ্যোতি বিছানা থেকে নামতে নিলে আরিশ ওকে টেনে আবারও ঠাটিয়ে একটা থাপ্পড় লাগালো। এক নাগাড়ে 5-5টা থাপ্পড় খেয়ে জ্যোতি এবার সম্পূর্ণ জেদ ছেড়েই দিল। তার মাথা এখন ভন ভন করে ঘুরছে, গাল দুটো চিনচিন ব্যথা করছে, মনে হচ্ছে সেদিনের ন্যায় আবারও জ্ঞান হারাবে। তাই ফুপিয়ে কোনো রকম বলল, করবো তো আপনার সংসার, থাকবো তো আপনার সাথে। এতটুকু বলে জ্যোতি ফোপাতে ফোপাতে কাত হয়ে বিছানায় শুয়ে পড়তেই ওভাবে আসতে বলল, বললেই কি আমি চলে গেছি, তাই বলে এতগুলো মারবেন? জ্যোতি নেতিয়ে বিছানায় পড়ে যেতে আরিশ তখনও হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাগে রিডি করছে। এইটুকুখানি মেয়ে বলে কিনা তার সাথে থাকবে না, তার সংসার করবে না, মনে তো হচ্ছে বিছানা থেকে টেনে আরও দুটো দেই। আরিশ আর ওভাবে দাঁড়াতে পারল না, ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্বেগ নিয়েও পিছন ঘুরে জ্যোতিকে টেনে তুলে ওর বাহু চেপে কণ্ঠে গভীরতা এনে চিবিয়ে চিবিয়ে বলল, আজ এই মুহূর্তে তোকে একটা কথা বলছি, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিস। আঘাতও আমি করব, ভালো আমি বাসবো, দুঃখ আমি দেবো, দুঃখ ঘুচিয়েও আমিই দেবো, তবু আমাকে ছেড়ে যাওয়া চলবে না। ফের কোনোদিনও যদি তোর মুখ থেকে থাকবো না শব্দটা শুনেছি, আজ তোকে খোদার কসম বলছি, সেই দিন এই পৃথিবীর শেষ দিন হবে তোর জন্য। বলে দপ দপ পা ফেলে রুমের দরজা বাহির থেকে পিন লক করে চলে যায়। আরিশ চলে যেতে জ্যোতি অতি অভিমানে কান্নায় ভেঙে পড়ে, বালিশটা খামচে ধরে টপ টপ করে চোখের পানি ফেলতে ফেলতে একসময় অতিরিক্ত কান্নার রেশ ধরে ঘুমিয়ে যায়। দিনের আলো রাতের অন্ধকার দেখতে দেখতে পার হয়ে গেছে তিনটা দিন। এই 3টে দিন আরিশে ও ইচ্ছা করে জ্যোতির সাথে আগ বাড়িয়ে কথা বলেনি, আর না জ্যোতি বলেছে। মানবাভিমানের পাল্লাটা যেন ক্রমশ বেড়েই চলেছে। যদিও আরিশ সেদিন এভাবে রেগে মেগে চলে যাওয়ার পর তার কিছুক্ষণ পর আবারও রুমে এসেছিল। এসে জ্যোতিকে ঘুমিয়ে থাকতে দেখে ওর পাশে বসে ওকে টেনে কোলের মধ্যে নিয়ে ওর জামাটা চেঞ্জ করে আরিশের একটা টি শার্ট পরিয়ে হাতের বাহুতে কেটে যাওয়া পিটানোর দাগগুলোতে মলম লাগিয়ে দিয়ে ওকে আস্তে করে ঘুরিয়ে ওর নাকে মুখে চুমু খেয়ে আবারও বিছানায় শুইয়ে দেয়। এই 3 দিনে কেউ কারোর সাথে কথা না বললেও আরিশ জ্যোতিকে একটুও হাতছাড়া করেনি। কথা না বললেও রাতে ঘুমানোর সময় জ্যোতি জেদ দেখালেও আরিশ ওকে টেনে বুকের মধ্যে নিয়ে ঘুমাতো। তবে পরপর 3 দিন এভাবে কথা না বলে থাকলেও আরিশ আর পারল না তার মৌয়ের সাথে কথা না বলে থাকতে। তাই নিজের পার্সোনালিটি রেখে তপ্ত নিঃশ্বাস ফেলে আরিশ তার মৌয়ের সাথে কথা বলবে দেখে তাকে একটু আদর করবে ভেবে নিজের রুমের দিকে অগ্রসর হয়। সন্ধ্যা রাত, তবে ঘড়ির কাঁটায় 8:37। জ্যোতি আরিশের রুমে বসে ওর জামা কাপড়গুলো ভাঁজ করে কাভারে রাখছিল, কারণ আরিশ রুমের দরজা বাহির থেকে পিন লক করে সেট আপ করে গেছে, যাতে করে জ্যোতি সেদিনের ন্যায় ওর রুমে থেকে জ্যোতির রুমে যেতে না পারে। জ্যোতি জামা কাপড়গুলো রাখার এক সময় আরিশ দরজা খুলে ভেতরে আসতে জ্যোতি আর চোখে একবার দেখেও দেখলো না, বরং আগের ন্যায় জামা কাপড়গুলো কভারে রাখছিল। জ্যোতিকে জামা কাপড়গুলো রাখতে দেখে আরিশ স্বাভাবিক কণ্ঠেই বলল, মৌ, 3টা দিন পর আরিশের মুখে মৌ ডাকটা শুনে জ্যোতির হৃদয়টা আটকে উঠল। চোখ দুটোতে মুহূর্তেই পানি এসে টলটল করলো। তবুও আরিশের ডাকে পিছন ঘুরে তাকালো না, বরং ওকে আগের ন্যায় ইগনোর করে জামা কাপড়গুলো রেখে কভারটা আটকে আরিশের পাশ কাটিয়ে চলে আসতে নিলে আরিশ আবারও স্বাভাবিক কণ্ঠে বলল, ডাকলাম তো, কানে যাচ্ছে না? কে শুনে কার কথা। জ্যোতি নিজের মতো করে আরিশের থেকে চলে আসতে নিলে আরিশ ওর ডান হাতের বাহু টেনে ঘুরিয়ে ওর সামনে এনে 2 বাহুতে হাত রেখে চোখ রাঙিয়ে বলল, সমস্যা কই? জ্যোতিকে কিছু না বলে নিচের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়াতে থাকতে দেখে
আরিশ পরপর দুটো নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক রেখে ওকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরতে নিলে যুথি ওকে সজোরে নিজে থেকে ধাক্কা দিয়ে দূরে সরাতেই আরিশ হঠাৎ ধাক্কায় ব্যালেন্স হারিয়ে পিছিয়ে যায়। 2 সেকেন্ড পার হতে আরিশ কি হয়েছে বুঝতে পেরে দাঁতে দাঁত চেপে চোখ গরম করে যুথির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বউ আমাকে রাগাস না, আদর করতে এসেছি, চুপচাপ সহ্য করে নে, আর নয়তো। এতটুকু বলে আরিশ অন্যদিকে তাকিয়ে ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস ফেলে মাথা দুপাশে ঘুরিয়ে যুথির দিকে হাত বাড়িয়ে ওকে কাছে ডেকে বলল, কাম, ভীষণ আদর করার ইচ্ছে হচ্ছে, সত্যি বলছি ব্যথা দিব না। যুথি আরিশের কথার মানে বুঝে চোখ দুটো গরম করে তাকালো। তবে এই লোককে যে ও কিছু বলতে পারবে না এটা জেনে ইগনোর করে চলে যেতে আরিশ যুথিকে বারবার এভাবে ইগনোর করতে দেখে নিজেকে বারংবার স্বাভাবিক অবস্থায় রাখতে চেয়েও পারল না। সে তো এসেছিল তার মৌকে একটু ভালোবাসা দিবে বলে, তাকে একটু আদর করবে বলে, কিন্তু এই মেয়ে তাকে কোনো দিনও স্বাভাবিক অবস্থায় থাকতে দেবে না। আরিশ রাগে জ্ঞানশূন্য হয়ে ওকে টেনে মুহূর্তে দেওয়ালের সাথে চেপে ওর ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিতেই যদি আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই আরিশ ওকে ছাড়ল না, বরং নিজের রাগ কমানোর জন্য সেই সমস্ত রাগ যুথির ঠোঁটের ওপর ছাড়ল। আরিশ এক সময় রাগ কমে আসতে যুথি ঠোঁট ছেড়ে উঠে ওর মুখের দিকে তাকিয়ে বলল, আমি ততক্ষণই স্বাভাবিক থাকবো যতক্ষণ পর্যন্ত তুই আমাকে স্বাভাবিক রাখতে সাহায্য করবি, অন্যথায় মনে রাখিস তোকে আমি এক চুল পরিমাণও ছাড় দেবো না। দরকার হয় তোকে মেরে নিজেও মরে যাব, তবু আমার অবাধ্যতা হতে দিব না। আরিশের কথাগুলো বলতে যুথি মুখ ফিরিয়ে অন্য পাশে তাকালো। তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরল। তার এসব শুনতে ভালো লাগছে না, তাই অন্য পাশে তাকাতেই আরিশ বারবার নিজের রাগকে স্বাভাবিক রাখতে চেয়েও পারল না। যুথির মুখ ফিরানো দেখে নিভে যাওয়া রাগটা পুনরায় মস্তিষ্কে জাগ্রত হতেই আরিশ ওকে ওর 2 বাহু চেপে চেঁচিয়ে বলল, মোয়ের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে ইগনোর করার, অন্যদিক মুখ ফিরিয়ে থাকার, বল। যুথি ভয়ে সিটিয়ে মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আপনি আমাকে এভাবে ঘরবন্দি করে রাখবেন কতদিন? শুনুন, আপনি যদি জোর করে আমার উপর অধিকার খাটাতে আসেন তাহলে আমি নিজেকে শেষ করে দিব। যুথির এতর কথাই আরিশ দাঁতে দাঁত চেপে যুথির চুলের মুঠি ধরে ওর চিবুক চেপে বলল, একটুখানি পুটুলি বলে কিনা নিজেকে শেষ করে দিবে, মনে তো চাচ্ছে তুলতুল নরম গাল চাপকে লাল করে দিই। আরিশ হঠাৎ ওকে ধাক্কা মেরে বিছানায় ফেলে হাত দুটো মুষ্টিবদ্ধ করে রুম থেকে বেরিয়ে পুনরায় আবারও বাহির থেকে পিন লক করে সেট আপ করে দিল। কারণ এই মেয়ের সামনে থাকলে নির্ঘাত ওর মাথায় রক্ত উঠে যাবে, তখন আবারও আঘাত করবে, পরবর্তীতে সে নিজেই কষ্ট পাবে। আরিশ দরজা বন্ধ করে চলে যেতে যুথি ওভাবেই বালিশে মুখ চেপে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কেন এভাবে কষ্ট দিচ্ছেন আমাকে? কেন এভাবে ভালোবাসার দহনে পোড়াচ্ছেন? আমি তো আপনাকে ভালোবাসি, তাহলে আপনি কেন বোঝেন না আমার অভিমান, আমার কষ্ট? আপনি যদি আমাকে মেরে কেটে ভাসিয়েও দেন তবুও আমার আপনাকেই চাই। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজও যদি আপনি আমার সাথে করেন তবুও আপনিটাকেই বারংবার চাই। কিন্তু আমি নিজেকে আর আপনার কাছে সঁপে দিব না। আমিও দেখব আপনি জেদ দেখিয়ে কতদিন আমাকে এভাবে আটকে রাখতে পারেন। আরিশ ইচ্ছে করেই রুম থেকে বেরিয়ে গেছে, আর নয়তো এই মেয়েকে আজ সে আদর করতই। কতদিন হয়ে গেল তার মৌকে সে একান্ত নিজের করে পায় না, তাই কখন কন্ট্রোল হারিয়ে আবারও জোর করে কিছু করলে তখন দেখা যাবে তার বউটা এবার 3 দিন নয় বরং 10 দিন অচেতন হয়ে পড়ে থাকবে। কারণ সে অল্প আদর করে সন্তুষ্ট নয়, তার যতক্ষণ পর্যন্ত মন না ভরবে সে তার বউকে আদর করবে। তাই জোর করে নয় বরং দুজনার স্বইচ্ছায় পরবর্তীতে হবে। আর রইল বাকি তার মৌ নিজেকে শেষ করে দেওয়ার কথাটা, তাহলে সেটা কোনোদিনও যুথি পারবে না। কারণ সেই সমস্ত কোনো জিনিস আরিশ নিজের রুমে রাখেনি যেটা দিয়ে যুথি নিজেকে আঘাত করতে পারবে। তাই নির্ভয়ে আরিশ রুম ত্যাগ করেছে তৎক্ষণে। আজ 8 দিন হলো জিয়ান লুইজি গ্যান্টানার খান বাড়ির বিয়ে উপলক্ষে এখানে এসেছেন। যুথির অসুস্থতার জন্য ওনারা এখনো পর্যন্ত যেতে পারেননি। এখন যখন যুথি মোটামুটি সুস্থ আছে তাই ওনার ফ্যামিলি নিয়ে সুইজারল্যান্ড ফিরবে বলে গোছগাছ করলে আরিশ ওদের যেতে নিষেধ করলে, আরও কিছুদিন থাকতে বললে ওনারা ইচ্ছে পোষণ করলেও গ্যান্টানার ওনার বিলাসবহুল ব্যবসা আর দেখাশোনা করার জন্য
আরিশের কথায় স্ত্রী সন্তানকে রেখে সুইজারল্যান্ড ফিরেন। তাতে আরিশ কিছু বলেনি। কি বলবে? কতদিন হলো উনি এখানে এসেছেন, এখন যদি নিজ ব্যবসায় ফিরে ফিরে তাতে হাত না লাগায় তাহলে সেটা তো রসাতলে যাবে, তাই না? তাই আরিশ তাকে যেতে না করেনি, কারণ ওর মামনি লুসিয়ান তো ছিলই। তবে আরিশ গ্যান্টানারকে এয়ারপোর্টে পর্যন্ত ছাড়বে বলে এসেছে। আরিশ ওনাকে ঠিকঠাক মতো এয়ারপোর্টে রাত্র 11টার ফ্লাইটে উঠিয়ে দিয়ে চলে আসে। রোদ রাফিদের রুমের বারান্দায় বসে রাতের আকাশে ঝলমল করা গোল আকৃতির চারটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কিছুই ভালো লাগছে না। শান্তশিষ্ট ভদ্র মানুষটা এই কয়দিনে কেমন হিংস্র মানুষে পরিণত হয়েছে। এই কৈশে তো বাড়ির সবার সাথে আগের মতো স্বাভাবিকই থাকে, তাহলে রোদকে দেখলে কেন তার বেপরোয়া স্বভাবগুলো জেগে ওঠে? রোদ তো তার কাছে জোর করে ভালোবাসা চাইছে না, বিয়েটা তো তার নামের মাত্র। সেটা তো সেদিনের বাসর রাতেই রাফিদ তাকে জানিয়ে দিয়েছিল, তাহলে তার আর কিসের আশা রইল? রোজ 4টার দিকে তাকিয়ে আরও হাবিজাবি কত কিছু চিন্তা করে রুমের মধ্যে আসতে দেখে রাফিদ অফিসের জামা কাপড়গুলো খুলছে। রাফিদকে কাপড় চেঞ্জ করতে দেখে রোদ মনে মনে আওড়ালো। উনি আসলে এখন রোদ সরু চোখে রাফিদের দিক তাকিয়ে কথাগুলো আওড়ানোর মধ্যে রাফিদ রোদের উপস্থিতি টের পেয়ে ওকে কষ্ট দেওয়ার জন্য বাঁকা হেসে নাক চাপার মতো করে রোদের দিকে ঘুরে বলল, সি, আমার রুম থেকে এমন বাজে গন্ধ আসছে কেন? মনে হচ্ছে কোনো জ্যান্ত পচা জিনিস আমার রুমে জোরে ঘুরঘুর করছে। বলে রোদের একদম কাছে গিয়ে নাক টেনে ও শরীরের গন্ধ শুকে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ গরম করে রোদকে আবারও বলল, যা ভেবেছিলাম, গন্ধটা তো শরীর থেকেই আসছে। রাফিদের এমন অপমানজনক কথা শুনে রোদ বোকা বনে গিয়ে নিজের শরীরের গন্ধ শুকতে দেখে না কোনো বাজে গন্ধ তার শরীর থেকে আসছে না। তাই ছোট ছোট করে চোখ করে রাফিদের দিকে তাকিয়ে বলল, কই, আমি তো কোনো শব্দ পেলাম না। ওর কথা সম্পূর্ণ করার আগেই রাফিদ রোদে চিবুক চেপে গম্ভীর কণ্ঠে বলল, বললাম না গন্ধ আসছে, তুই এক্ষুনি গোসল করবি, আর নয়তো তোকে। এতটুকু বলে ঘাড়টা কাত করে বাঁকা হেসে বলল, তোর ওই নরম গাল চাপড়ে লাল করে দেবো। কি আর করার? এখন রোদ যদি রাফিদের কথা না শুনে ঠিক তখনই এই লোক তাকে বন্ধ রুমে তার নরম গাল দুটো থাপড়ে লাল করে দিবে। তাই রাফিদের থেকে চোখ সরিয়ে মাথাটা নিচু করে বলল, কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। আপ বলে রাফিদ জামা কাপড় না নিয়েই ওয়াশরুমে চলে যায়। রোদ চলে যেতেই রাফিদ সেদিকে তাকিয়ে আবারও বাঁকা হাসলো। তারপর মনে মনে আওড়ালো, সবে তো মাত্র শুরু, তোর জীবনটা আমি একদম নরক বানিয়ে জ্বালিয়ে ছাই করে দেবো, তখন বুঝবি আমাকে বিয়ে করার কত মজা। রোদ প্রায় 20-22 মিনিট গোসল শেষ করে জামা কাপড় পরতে নিলে দেখে ও কোনো জামা কাপড় না নিয়ে গোসলে ঢুকেছে। এটা দেখে রোদ নিজের ওপর বিরক্ত হলো। পুরো ওয়াশরুম জুড়ে একটা তোয়ালে ছাড়া কোনো শুকনো কাপড় নেই। রোদ ভেবে পায় না এখন সে কি করবে। তাই কোনো উপায়ন্তর না পেয়ে ভিজা কাপড় চেঞ্জ করে তোয়ালেটা গোল করে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরোনোর জন্য রুমের ভিতর উঁকি মেরে দেখলো রাফিদ আছে কিনা। রাফিদের কোনো ছায়া বস্তু না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বেরিয়ে কাভার পর্যন্ত আসতেই রুমের বারান্দা থেকে কারো রুমে ঢোকার শব্দ পেয়ে রোদ ততক্ষণে ঘুরে সেদিকে তাকাতেই দেখে রাফিদ ওর দিকে কেমন করে তাকিয়ে। এটা দেখে রোদ ও কি পরে রাফিদের সামনে দাঁড়িয়ে আছে সেটা না ভেবেই তুতলিয়ে বলল, ঠিক আছে, আমি গোসল করছি তো, এখন আর গা থেকে গন্ধ আসছে না, সত্যি বলছি। রিনঝিন থম দেওয়া বাতাস, শহরের রাস্তা জুড়ে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আলোকিত। শহরের ব্যস্ত রাস্তায় গাড়ি চলাচলের তীব্র হর্নের শব্দ প্রতিটা জায়গায় মুখরিত হচ্ছে। এই সময় ফাদি নিজ রুমে বসে ফোনে মাই ফল্ট মুভি দেখছে আর চোখ জোড়া শুরু করে ডান হাতের তর্জনী আঙুলের নখ দাঁত দিয়ে কাটছে। এমন সময় ফাদির মনে হলো পিছন থেকে কেউ ওকে সাপের মতো পেঁচিয়ে নিচ্ছে। ওর এমনটা মনে হতে ভয়ে ধরফড়িয়ে উঠে হাতের মোবাইলটা হাতে থেকে ফেলে দিয়ে যেই চিৎকার করতে নিবে এমন সময় কেউ ওর কানের কাছে ফিসফিস করে বলে উঠল, Don't be afraid, my girl. I'm here. লুসিয়ানের এমন নেশাতুর কণ্ঠ শুনে ফারি ঘাড় ঘুরিয়ে ওর চোখের দিকে তাকাতেই দেখে লুসিয়ান কেমন চোখ করে ওর ঠোঁটের দিকে ঝুঁকে আসছে। এটা দেখে ফারি সাথে সাথে লুসিয়ানের দৃষ্টি থেকে মুখ ঘুরিয়ে অন্য পাশে সরিয়ে নিল। ফারিকে হঠাৎ এভাবে মুখ ঘুরিয়ে নিতে দেখে লুসিয়ান কপাল কুঁচকে ওর আরেকটু ঝুঁকতেই ফারি লুসিয়ানকে নিজের থেকে ঠেলে সরাতে চেয়ে বলল,
এটা ঠিক হচ্ছে না। হুটহাট করে এভাবে অনুমতি না নিয়েই ফারি কথাটা সম্পূর্ণ শেষ করতেও পারল না, তার আগে লুসিয়ানোকে টেনে বিছানায় ফেলে ফারিকে নিচে রেখে ওর উপরে লুসিয়ান উঠে ফারির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা, foreign boys are liked, but their romance is not liked. It's very mad. It's very bad, my girl. লুসিয়ান কথাটা শেষ করে বিপরীত ফারির কোনো তোর কথা না শুনেই ওর নরম তুলতুলে গোলাপি ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে চুষতে আরম্ভ করলো। লুসিয়ানের এমন কাজে ফারি ওর থেকে ছাড়া পেতে ছটফট করতে লুসিয়ান নিজেই ওর থেকে সরে এলো। লুসিয়ান ওর থেকে সরে আসতে ফারি মুখটা আবার ঘুরিয়ে অন্য পাশ করতে লুসিয়ান বেশ বিরক্ত হয়েই বলল, সমস্যা কি তোমার? কয়েকদিন যাবত এমন লুসিয়ানের করছো কেন? এমন গম্ভীরনীয় কণ্ঠে মাথাটা লুসিয়ানের দিক করে ছোট ছোট চোখ করে তাকালো লুসিয়ানের দিকে চোখের দিকে। তার কিছু বলার ভাষা নেই, তার এভাবে লুসিয়ানকে ফিরিয়ে দিতে কষ্ট হচ্ছে, তবুও বারবার শুধু মনে পড়ছে তার মায়ের বলা ইভার ফের আসার দিনে রাতের কথাগুলো। পরপর থাপ্পড় দুটো, কি ভয়ঙ্কর লাগছিল সেদিন তার মাকে। এতটুকু ভেবে ভারীর মনে পড়ে সেদিন রাতের কথা। সেদিন সন্ধ্যা রাতে ইভা নতুন জামাইকে নিয়ে ফের আসায় তাদের সন্ধ্যায় নাস্তা দেওয়ার জন্য কর্তীরা রান্নাঘরে বিভিন্ন নাস্তা বানাতে ব্যস্ত। বাকিরা ছোট বড় প্রায় সবাই এক জায়গায় বসার ঘরে বসা ঘোষ গল্প করছে, শুধু ফারি লুসিয়ান ব্যতীত। তারা খানের মহলের খোলা বাগানে একসাথে বেশ ঘনিষ্ঠ সময় পার হয়ে করেছে। তবে ঘনিষ্ঠ মানে এটা নয় যে তারা একসাথে ওইসব লুতুপুতুল কাজ করেছে, বরং তারা একসাথে একে অপরের ছোঁয়াছুঁয়ি খেলেছে, রাতের আকাশের সুন্দর তারা উপভোগ করেছে, একে অপরের মনের কথা বলেছে। এক সময় দুজনে দুজনার সাথে সময় কাটাতে লুসিয়ান ফারির কোমর পেছন থেকে জড়িয়ে গোল গোল ঘুরতে ফারি হাসতে হাসতে বলল, কি করছেন? নামান আমাকে, পড়ে যাব তো। কে শোনে কার কথা? লুসিয়ান দুই তিনটা ঘুরুনি দিতে হাসি মুখে ওকে আস্তে করে মাটিতে দাঁড় করিয়ে ওর মুখের দিকে ঝুঁকে ওর ঠোঁটে চুমু খেতে গেলে পিছন থেকে কারো গমগমে কণ্ঠে বলা কিছু বাক্য শুনে লুসিয়ান ঘুরে সেদিকে তাকায়। এই যে বিদেশি ফর্সা ছেলে, তোমাকে তোমার মা ডাকছে। মেহজাবিন খানের কথায় লুসিয়ান আর চোখে একবার ফারির দিকে ঘুরে মেহজাবিন খানের দিক তাকিয়ে বলল, Yes, I am going. লুসিয়ানের উক্ত কথাটা শেষ করে জায়গা ছাড়তে মেহজাবিন খান ফারির দিকে ঘুরে ওর মুখ থেকে কোনো রকম শব্দ বের করার আগেই পরপর শক্ত হাতে ফারির দুগালে দাবাং মার্কা চড় মারতেই ফারি পরপর এমন থাপ্পড় খেয়ে তন্দ্রা খেয়ে গালে দু হাত রেখে ততক্ষণে তার মাকে কিছুই বলল না, শুধু নীরবে নাকের পাটা ফুলিয়ে চোখের অশ্রু বিসর্জন দিতে লাগলো। তার বুঝে আসলো না তার মা হঠাৎ তাকে এভাবে মারল কেন। ফারি এসব না ভেবে পেয়ে যখন গালের ব্যথাটা আঁচ করতে পারলো তখন নিঃশব্দে কান্নাটা ফুপিয়ে উঠতে মেহজাবিন খান বললেন, এটা খান মহল, তোমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই বলে এই না যে তোমরা যা মনে চাইবে তাই করবে। এই ছেলেটা আসার পর থেকে বেশি কিছুদিন লক্ষ্য করেছি ছেলেটার সাথে অতিরিক্ত ঘেঁষাঘেঁষি করছো তুমি, সেগুলো আমার মোটেও পছন্দ না। তোমাকে ওয়ার্ন করছি, বাধ্য করছি না। ফের এসব কিছু তুমি তোমার কল্পনাতেও এনো না। মনে রেখো, আমার চোখে যেন দ্বিতীয়বার এইসব কোনো কিছু না পড়ে, কারণ বিদেশি কোনো ছেলের সাথে তোমার বিয়ে আমরা কোনো দিনও দেব না। সো বি কেয়ারফুল। মেহজাবিন খান উক্ত কথাগুলো বলে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালেন না, রাফ পায়ে হেঁটে বাড়ির ভিতরে চলে গেলেন। উনি চলে যেতেই ফারি অশ্রুসিক্ত নয়নে ওনার চলে যাওয়ার দিকে তাকে কিছুক্ষণ ওভাবে ফুপে কেঁদে হুট করে দৌড়ে বর্ষার ঘর পেরিয়ে কাউকে কিছু না বুঝতে দিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। সেদিনের পর থেকে লুসিয়ান যতবার ফারির সাথে আলাদা করে সময় স্পেন্ড করতে চেয়েছে ফারি ততবারই এটা ওটা বলে দূরত্ব বাড়িয়েছে। শত হোক তার ফরেন ছেলে পছন্দ, সে তার মা বাবার অবাধ্য হবে না, কিন্তু এ দূরত্ব যেন লুসিয়ান মেনে নিতে পারছিল না। তাই আজ সুযোগ বুঝে ফারির রুমে এসে একান্ত ফারির সাথে কথা বলতে এসেছে। ফারিকে এক মনে কিছু একটা ভাবতে দেখে লুসিয়ান ওর বাহুতে ধাক্কা দিয়ে বলল, What happened to you? What are you thinking so much about? ফারি লুসিয়ানের পুনরায় গমগবে গম্ভীর কণ্ঠ শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলল, কই কিছু ভাবছি না তো। আপনি আমার রুম থেকে যান প্লিজ। Don't make my head. Go before coming close. I am a boy who grew up in Switzerland and I like dark romance. Although I does not prefer
I once took a book from my brother and read it. Since then, I have been quite interested in dark romance. লুসিয়ানের কথা শেষ হতে ফারি সরু চোখে পুনরায় ওর চোখের দিকে তাকালো। তার এটা জানা আরিশ ভাই ডার্ক রোম্যান্সের বইগুলো বেশ পছন্দ করে। যখন ভাই দেশে ছিল প্রায় সময় ফ্রি থাকলে বাসায় বসে পড়তো। তবে সে বিষয়ে তখন তেমনটা জানা ছিল না ওর, তাই তেমন গুরুত্ব দিয়ে দেখেনি যে আরিশ ভাইয়ের মতন একটা লোক উপন্যাসের বইও পড়তে জানে। তবে এখন বেশ জানে কেন আরিশ এই উপন্যাসগুলো পছন্দ করত। আজ হঠাৎ লুসিয়ানের মুখে ডার্ক রোম্যান্সের কথা শুনে বুকের মধ্যে ধুক করে উঠল। সত্যি বলতে ডার্ক রোম্যান্স তারও পছন্দ। ফারিকে আবারও কিছু একটা একধ্যানে ভাবতে দেখে লুসিয়ান ঝুঁকে ওর নরম তুলতুলে ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। ফারিও আর বাধা দিল না। কি করবে? এই লোক কি ওর কথা শুনবে নাকি? লুসিয়ান 12 সেকেন্ড ফারির ঠোঁটে মত্ত থাকতে দরজায় খটখট শব্দ পেয়ে ফারির থেকে সরে আসতে শুনতে পেল মেহজাবিন খানের কণ্ঠ। ফারি, দরজা খোলো। ফারি এই সময় রুমের মায়ের কণ্ঠ পেয়ে ধরফরিয়ে উঠে লুসিয়ানকে একটু জোরে ধাক্কা দিয়ে ওর থেকে সরিয়ে আশেপাশে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে তাড়াতাড়ি লুসিয়ানকে এর হাত ধরে ওকে খাটের তলায় ঢুকতে বলে বলল, প্লিজ তাড়াতাড়ি খাটের নিচে ঢুকে পড়ুন, আর নয়তো আমি আর শেষ। আজব, আমি কেন ওই খাটের নিচে নোংরা জায়গায় যাব? দয়া করুন না, প্লিজ ঢুকুন। কিন্তু এত কথা বলার সময় নেই। আম্মু বারবার দরজা ধাক্কা দিচ্ছে, প্লিজ ঢুকুন, প্লিজ প্লিজ। চোখ দুটো সরু করে ফারি তাড়াহুড়োয় কথাগুলো কোনো রকম শেষ করে নিজেই ঠেলে ঠুলে খাটের তলায় লুসিয়ানকে ঢুকিয়ে দিল। অতঃপর চোখ মুখের জড়ো হওয়া ঘামগুলো শরীরের ওড়না দ্বারা মুছে দরজাটা খুলে দিতেই মেহজাবিন খান ভেতরে ঢুকে চারপাশটা দেখে ওর দিকে তাকিয়ে ভ্রুকুচকে বললেন, কার সাথে কথা বলছিলে তুমি এতক্ষণ? ফারি মায়ের কথায় পরপর ঢোক গিলে হাসার চেষ্টা করে বলল, কই আম্মু, আমি তো কারোর সাথে কথা বলছিলাম না। কিন্তু আমি তো স্পষ্ট শুনেছিলাম তুমি কারোকে চলে যেতে বলছিলে। ফারি মেহজাবিনের এমন কথায় পরনের স্কার্টটা খামচে ধরে নিয়ে বলল, ও ও তুমি এই কথাটা বলছো? আমি তো ফোনে মুভি দেখছিলাম আর ভিলেনটাকে চলে যেতে বলেছিলাম, যেন নায়িকার সাথে নায়কের মিল হয়। কিন্তু আমার তো মনে হলো তুমি কারোর সাথে কথা বলছিলে। আরে আম্মু, তুমি আমাকে এভাবে অবিশ্বাস করছো কেন? আমি রুমাটকে কার সাথে কথা বলবো? মেহজাবিন খান আর কথা বাড়ালেন না। তিনি মেয়েকে চেনেন, তাই এই মুহূর্তে বাড়াবাড়ি না করে সন্দিহান দৃষ্টিতে রুমের চারপাশটা একবার তাকিয়ে চলে গেলেন। উনি চলে যেতে ফারি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভিতর থেকে দরজাটা লক করে খাটের কাছে এসে লুসিয়ানের হাত ধরে ওকে বের করে আনতেই দেখে ওর শার্টের মাথার চুলে আন্দু লেগে আছে। এটা দেখে ফারি শরীরের ওড়নাটা হাতে নিয়ে লুসিয়ানের মাথায় শার্টের আন্দুগুলো ঝেড়ে দিতেই লুসিয়ান তাকালো ফারির ওড়নাটা ছাড়া শরীরের দিকে। ফর্সা শরীর, স্কার্টের সাদা পেট পর্যন্ত টপটাই যেন হাইকি দ্বিগুণ হটিনি লাগছে। লুসিয়ান আর নিজেকে দমাতে পারল না। হুট করে ফারির উন্মুক্ত ঘাড়ে চুমু খেয়ে সরে এসে মাথাটা চুলকে বলল, no way, Bibijan. You are extremely hot. I don't know if I feel complete ownership over you. Maybe I would eat up your eatness if I can't handle it. লুসিয়ান কথাটা শেষ করে হঠাৎ করে ফারিকে টেনে নিজের সাথে জড়িয়ে বিছানায় ধপাস করে ওভাবেই শুয়ে পড়ল। তারপর আর কি, দুজনেই বেশ মুহূর্ত কাটালো। তবে এসবের ভিতরে লুসিয়ান কিছু একটা মনে পরিকল্পনা আঁটলো। তবে কি ফারিকে বুঝতে দিল না, নিজ মনেই রাখলো। তখন রোজ শাওয়ার শেষ করে কি করবে ভেবে উপায়ন্তর না পেয়ে, রুমে কারো উপস্থিতি টের না পেয়ে স্বস্তিতে পুরো শরীরে শুধু তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এলো। এমন সময় রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে পিছনে তাকিয়ে দেখে রাফিদ বারান্দা থেকে ওর দিকে কেমন চোখ করে এগিয়ে আসছে। এটা দেখে রোদও কি পরে রাফিদের সামনে দাঁড়িয়ে আছে সেটা না ভেবেই তুতলিয়ে বলল, গোসল করছি তো, এখন আর আমার গা থেকে গন্ধ আসে না, সত্যি বলছি। ততক্ষণে রাফিদের কি হলো কে জানে। অতিরিক্ত ফর্সা শরীর, সমস্ত শরীরে চিকচিক করছে পানি, লম্বা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়া উন্মুক্ত দুটি পা,
সব মিলিয়ে যেন রাফিদ হুঁশ হারিয়ে ফেলল। তার পুরো শরীর কেমন পুরুষত্ব জেগে উঠল। রাফিদ অতিরিক্ত কন্ট্রোল হারিয়ে শেষে গরম নিঃশ্বাস ফেলে ড্রেসিং টেবিলের পাশে রাখা কাচের ফুলের টপটা ছুঁড়ে রোদের গায়ের কাছে ফেলে চেঁচিয়ে বলল, এভাবে অর্ধনগ্ন হয়ে আমাকে সিডিউস করার চেষ্টা করছিস? তোর কি মনে হয় তুই এভাবে আসলে আমি তোর সাথে ইন্টিমেট হব, তারপর তোর পেটে বাচ্চা আসুক, তারপর আমি বাধ্য হয়ে তোকে মেনে নেই? কথাটা বলে তেড়ে এসে রোদের উন্মুক্ত দুই বাহু চেপে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে আবারও কিছু বলতে যাবে এমন সময় রোদের তোয়ালেটা আলগা হয়ে পড়ে যেতে নিলে রোদ চোখটা খিচে বন্ধ করে নিতেই রাফিদ রোদের বুকের কাছ থেকে তোয়ালেটা চেপে ধরতেই আনমনে ঢোক গিলে পর মুহূর্তে কিছু একটা মনে করে বাঁকা হেসে বলল, ওয়েট, তুই তো আমার বউ, তাই না? আমার তো অধিকার আছে তোর সাথে বেড পারফরমেন্স করার। বলে ওকে ঘুরিয়ে বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলতেই রোদ ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বলল, আমি আপনার সাথে থাকতে চাই না, দয়া করে আমার সাথে এমনটা করবেন না। রাফিদের মাথা এমনিতেই গরম ছিল, তার উপর থাকতে চায় না শব্দটা শুনে বিহিতাহিত জ্ঞান হারিয়ে গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে রোদের দিকে এগিয়ে আসতে আসতে বলল, কেন সোনা, বিয়ে করছো, স্বামীকে বেডের শান্তিটুকু দেবে না? তবে আমি যে আজ আমার ফুল মানুষের সাথে ইন্টিমেট হবই। এই বলে রোদকে ছুতে নিলে রোদ পিছিয়ে বলল, প্লিজ রাদীপ ভাই, আমার সাথে এমনটা করবেন না। রাফিদ রোদকে পিছিয়ে যেতে দেখে ওর পা ধরে ওর কাছে টেনে এনে বলল, আজ থেকে তোকে আমিও বেড়ে নেব, তখন বুঝবি ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে কেমন লাগে। বলে রোদের কোনো কথা না শুনেই রোদকে নিজের সাথে আস্তে আস্তে একটু করে মিশিয়ে নিল। প্রথমে রোদের নরম তুলতুলে দুটো রাফিদের পুরুষালী ঠোঁট দ্বারা আবদ্ধ করে নিল, অতপর ঠোঁট ছেড়ে ঘাড় নিচু করে রোদের ফর্সা গলায় চুমু খেতে খেতে 2 ইঞ্চি নিচে এসে দাঁত দ্বারা রোদের পেঁচানো তোয়ালেটা কামড়ে সরিয়ে নিল, অতপর রোদের উন্মুক্ত বুকে পরপর দুটো শব্দ করে চুমু খেলো। রাফিদের এমন কাজে রোদ ভয়ে প্লাস সহ্য করতে না পেরে এক হাতে বিছানার চাদরটা খামচে অন্য হাতে রাফিদের চুলগুলো শক্ত করে মুঠ করে ধরল। রোদ রাফিদের চুলগুলো মুষ্টিবদ্ধ করতেই রাফিদ যেন নিজের হুঁশ হারিয়ে ফেলল। তারপর আর কি, দুটি দেহ পরিপূরকভাবে এক হয়ে গেল। হলো দুটো বাঁধনে পবিত্র আত্মার মিলন। যারা চাইলেও আর অস্বীকার করতে পারবে না তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আর না রাফিদ রোদকে ঠেলে সরিয়ে দিতে পারবে। রাফিদ রোদের সাথে বেশ কিছুক্ষণ ঘনিষ্ঠ হয়ে ক্লান্ত হয়ে অপর পাশের বালিশের ওপর শুয়ে পড়তেই রোদ তখনও শরীরের ব্যথায় ফুঁপে কাঁদতে ব্যস্ত। যে মানুষটা ওকে ভালোবাসে না, ওকে সহ্য করতে পারে না, সুযোগ হলে ওকে তার জীবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিত, সেখানে ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ ভাগ্য তাকে সম্পূর্ণ তার করে দিল। সে চাইলেও এখন আর তার থেকে দূরত্ব বাড়াতে পারবে না। রাফিদ অবহেলা করলেও তা মেনে নিয়ে তার সাথে জীবন কাটাতে হবে, কারণ নারীর সতীত্ব তো একটাই, তা শুধু এক পুরুষের কাছেই সঁপে দেওয়া যায়। ছেলেদের মতো বিভিন্ন মানুষের কাছে পুরুষপণত্ব হয় না। রোদ এসব ভেবে মাথাটা কাত করে ভেজা চোখে রাফিদের দিকে তাকালে সে দিব্যি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। রোদ এটা দেখে নিঃশ্বাস ফেলে পাশে ছড়ানো তোয়ালেটা শরীরে জড়িয়ে এগিয়ে রাফিদের বুকে মাথা রেখে একটু জোরে ফুঁপিয়ে ওঠে, অতপর রাফিদ যাতে বুঝতে না পারে তার বুকে সে মাথা রেখেছে সেভাবে আস্তে করে বলল, আপনি আজ যা করলেন তা মেনে নেওয়ার যায় না, কিন্তু তবু মানিয়ে নিতে হবে। আপনি যে আমার স্বামী, আপনি যদি একটু ভালোবাসা দিতেন না, আমি রোজ সব কষ্ট মেনে নিতাম। এই আমিটা যে একটুখানি ভালোবাসা পাওয়ার কাঙাল। সময়টা ঘড়ির কাঁটায় রাত 11টা। আয়ান তানিশার বাসার নিচে দাঁড়িয়ে দোতলা উপরের ঘরের দিকে তাকিয়ে পকেট থেকে ফোনটা বের করে কল মিলালো তানিশার নাম্বারে। প্রথমবার কলটা বাজতে কেটে গেল, অতপর কিন্তু অপর পাশে থেকে কেউ রেসপন্স করলো না দেখে আয়ান পরপর দুটো কল দিতে তখনও একই রকম বেজে বেজে কেটে গেল। আয়ান এবার ভ্রুকুচকে আবারও কল দিতে তানিশা এবার ঘুমের ঘোরে বেশ বিরক্ত হলো। দেখছে যে কল রিসিভ হচ্ছে না, তারপরেও বারবার কল দিচ্ছে, তাই কে এতবার কল করেছে দেখার জন্য ফোনের ভেসে ওঠা নাম্বারটা না দেখেই কলটা রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, কি? তোমার ফিউচার হাজবেন্ড। আয়ানের সোজা উত্তরে তানিশা তখনও ঘুম ঘুম কণ্ঠে বলল, তাহলে হয়তো আপনি রং নাম্বারে কল করেছেন। সরি মিস, নাম্বার ইজ ভুল ডায়াল। জি না মহারানী, আমি আপনাকেই কল করেছি।
মহারানী শব্দটা কানে আসা মাত্র তানিশা চোখ দুটো খুলে ফোনের স্ক্রিনে ঝলঝল করা নাম্বারের দিকে তাকাতেই দেখে তিতো করলা নামে সেভ করা নাম্বারটা। এটা দেখে তানিশা কিছু বলতে যাবে তার আগেই আয়ান আবারও একই সুরে বলল, নিচে আসো, কথা আছে। আয়ানের এমন কথায় তানিশা চট করে বিছানা থেকে উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে টাইমটা দেখে মেজাজটা দেখিয়ে বলল, সমস্যা কি আপনার? রাত কটা বাজে দেখেছেন? তুমি আসবে নাকি আমি উপরে আসবো? আপনি কিন্তু এবার বাড়াবাড়ি। ঠিক আছে, আসতে হবে না। আমি বরং আন্টিকে ফোন দিই, তখন বিষয়টা আরো ভালো হবে। এই অর্ধরাতে জামাই আদর পাবো।